আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ, রাজপথে প্রতিহত করবে এনসিপি, কারো হস্তক্ষেপ মেনে না নেওয়ার ঘোষণা। রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। সংস্কার কমিশনের সুপারিশ আইন ও নির্বাহী বিভাগকে ক্ষমতাহীন করবে বলছে বিএনপি, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান। যেহেতু সংস্কার কি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে। জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ চায় এনসিপি, 16 বছরে ভোটার করার প্রস্তাব, ভোট নিয়ে টাল বাহানা মানবে না গণ অধিকার পরিষদ। সংস্কার শেষে নির্বাচন চায় খেলাফত মজলিস, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে লেবার পার্টি, দ্রুত ঐক্যমত্য সম্ভব বললেন আলী রিয়াজ। এক প্রতিষ্ঠানের নামে একটির বেশি গণমাধ্যম নয়, সংস্কার কমিশনের সুপারিশ জমা, মালিকদের জবাবদিহিতা নিশ্চিতের প্রস্তাব। সুন্দরবনের কলমতেজের টহল ফাঁড়ি এলাকায় আগুন, পানি সংকটে নেভাতে পারছে না ফায়ার সার্ভিস, চলছে ফায়ার লাইন কাটার কাজ। এবং বিপর্যয় কাটিয়ে পুরোদমে চালু বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হিথ্রো, ভোগান্তি কাটতে লাগবে সময়, তদন্তে বেরিয়ে নাশকতার প্রমাণ। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেশের রাজনীতিতে নগ্নভাবে হস্তক্ষেপ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে করা বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ দল হিসেবে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি আহ্বান জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর শাখা। সেখানে অংশ নেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিএনপি এবং জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে জীবন দিয়ে সে দায় মেটাতে হয়েছে। শহীদ জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, উনাকে তার জীবন দিয়ে সেই দায় মেটাতে হয়েছে। জামাতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, তাদের নেতা কর্মীদের হত্যার মধ্য দিয়ে সেই দায় মেটাতে হয়েছে। রাজনীতি রাজনৈতিক ব্যক্তিরা দেখবে, অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন হাসনাত আব্দুল্লাহ। রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, যেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। এ সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এক বিন্দু রক্ত থাকতে এদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। আমাদের চোখের সামনে আমরা যাদের জীবন যেতে দেখেছি, তাদের রক্তের শপথ, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর স্বনামে রাজনীতি করতে দেব না। ওই মুজিববাদী আদর্শের রাজনীতি বাংলাদেশে আর পুনর্বাসিত করার চেষ্টা হতে দেওয়া হবে না। বিক্ষোভ সমাবেশ শেষে শাহবাগ থেকে রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনার পর্যন্ত মিছিল করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সংগঠন ওয়ারিয়ার্স অফ জুলাই। এদিকে নির্বাহী আদেশে নয়, গণভোটের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। দেশবাসী জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের গণহত্যার দ্রুত ও দৃশ্যমান বিচার চায় বলেও জানায় সংগঠনটি। আলী আক্কাস আকাশকে সঙ্গে নিয়ে এইচ হিমেলের রিপোর্ট। শনিবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সংগঠন ওয়ারিয়ার্স অব জুলাই। পরে মিছিল শেষে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা।
এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি। 48 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত না এলে ঢাকা অবরোধের ঘোষণা দেয় নেতারা। সরকারকে একটি বার্তা দেওয়া উচিত যে আপনারা এই যে সুশীল কথাবার্তা বাদ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। এদিকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংগঠনের মুখপাত্র শরীফ উসমান হাদি। আমরা জুলাই, পিলখানা এবং শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শহীদি সমাবেশ ডেকেছি। আমরা আগামী 1 মাস পুরো সারা বাংলাদেশে এই দাবিতে গণসংযোগ কর্মসূচি করব। আমরা লিফলেট, এই যে আজকে আমরা লিফলেট বিতরণ শুরু করেছি, এই লিফলেট বিলি করব আগামী 1 মাস ঢাকার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে। জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনমত গড়তে আগামী 1 মাস লিফলেট বিতরণ করবে ইনকিলাব মঞ্চ। এরপর শাহবাগে 25 এপ্রিল শহীদ সমাবেশের কথাও জানান মুখপাত্র। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। সংস্কার আর নির্বাচন মুখোমুখি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে 12 দলীয় জোটের ইফতার ও দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি আরো বলেন, এমন কিছু করা বা বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে হবে যাতে ফ্যাসিবাদ আর তার দোসররা পুনর্বাসিত হতে না পারে। রাজনীতিতে ভিন্ন মত থাকতে পারে, তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে একমত থাকার আহ্বান জানান তিনি। ঐক্য ধরে রেখে জনগণের প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠার কথাও জানান তারেক রহমান। সংস্কার এবং নির্বাচন এটিকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে। মতভিন্নতা থাকবে, আমরা বসবো, আলোচনা করব। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে। ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনায় ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত বলে মনে করেন বিএনপি। এটি নির্বাহী ও আইন বিভাগকে খর্বহীন করবে বলে মত দলটির। রাজধানী গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে জানিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তিনি। নিয়াজ পরিষদের প্রতিবেদন জানাচ্ছেন নাইম আফসান। শনিবার সকালে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে। অভিযোগ করেন, সুপারিশমালায় অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্ব নিয়োগ দিয়ে সাংবিধানিকভাবে ক্ষমতায়িত করার চেষ্টা চালানো হচ্ছে। সুপারিশমালাসমূহ পর্যালোচনায় প্রতীয়মান হয় যে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা আর কমিশন সদস্যদের বক্তব্যে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। জাতীয় ঐক্যমত্য কমিশন কর্তৃক প্রেরিত স্প্রেডশিটের সাথে মূল নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ গণতন্ত্রের স্বার্থের পক্ষে কিনা এটা বলা মুশকিল। আর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতা ও সতর্কতার সঙ্গে সংস্কার ও নির্বাচনকে এগিয়ে নিতে হবে। সংস্কার আগে, নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে, সংস্কার পরে এই ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে। সংবাদ সম্মেলনের শুরুতেই গাজায় নিহতদের শ্রদ্ধা এবং ইসরায়েলি বর্বর হামলার তীব্র নিন্দাও জানান বিএনপি মহাসচিব। হত্যাকাণ্ড ইসরায়েল চালাচ্ছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। সংসদ নির্বাচনে প্রার্থিতায় 21 বছরের পরিবর্তে 23 আর ভোটাধিকারের ক্ষেত্রে সর্বনিম্ন বয়সসীমা 16 বছর করার পক্ষে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব দিবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে এ কথা জানান দলটির সংস্কার বিষয়ক সমন্বয়ক কমিটির কোঅর্ডিনেটর সারোয়ার তুষার। এই সময় আগে গণপরিষদ নির্বাচনের দাবি জানান তিনি। কাল ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবপত্রে মতামত জমা দেওয়ার কথাও জানান এনসিপির এই নেতা। সাবরিনা মজুমদারের রিপোর্ট।
রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনার জন্য গত বুধবার সারওয়ার তুষারকে কোঅর্ডিনেটর করে 4 সদস্যের সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি গঠন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 3 দিন পর শনিবার সকালে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির পরিচিতি পর্ব উপলক্ষে সংবাদ সম্মেলন ডাকে সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির সমন্বয়ক সারওয়ার তুষার, যেখানে পরিচয় করে দেওয়া হয় দলটির বাকি সদস্যদের সঙ্গে। প্রথম ডানে আছেন মনিরা শারমিন, তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক এবং এই কমিটির সদস্য হিসেবে কাজ করবেন। পরে তিনি জানান রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের মতামত জমা দিবেন তারা। 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 111টি সংলাপ ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলছে সংস্কার কমিশন। তবে এই 111টি সুপারিশের বিষয়ে আলোচনা প্রয়োজন বলছে এনসিপি। 166টি সুপারিশের মধ্যে 111টি সুপারিশ মানে কোনো রকম সংলাপ ছাড়াই, আলোচনা ছাড়াই আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে কমিশন মনে করছে, এবং সেটা তারা বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে সরকার আছে, এরকম একটা রিপোর্ট আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে আমরা ওই 111টি যে সংস্কার সুপারিশ, তার মধ্যে কিছু কিছু জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে এগুলোর ক্ষেত্রে আলোচনার দরকার আছে। তো আমরা সেইটার ক্ষেত্রে কমিশনের কাছে জানতে চাইব যে কি ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই 111টা বাছাই করলেন, এটা আমাদের তাদের কাছে প্রশ্ন থাকবে। এ সময় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। প্রয়োজনে একই সাথে গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন হতে পারে বলেও মত এনসিপির এই নেতার। গণপরিষদ নির্বাচন যদি নাও হয় তাহলে সেক্ষেত্রে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ, যেটাকে ইংরেজিতে অনেকে বলে থাকেন ম্যান্ডেটেড কনস্টিটিউয়েন্ট লেজিসলেচার, মানে এমন একটা আইনসভা যার গণপরিষদের ভূমিকাও থাকবে। তো সেই প্রস্তাবটা আমাদের বিবেচনার মধ্যে আছে। এই দুটো নিয়ে আমরা কথা বলবো আগামীকাল। নির্বাচনে প্রার্থিতার ক্ষেত্রে বয়স সর্বনিম্ন 23 ও ভোটাধিকার 16 করার পক্ষে প্রস্তাব দেওয়ার কথাও জানান সারওয়ার তুষার। এ সময় দেশের নতুন সংবিধানের প্রয়োজন উল্লেখ করে 72-এর সংবিধান গ্রহণযোগ্য নয় বলেও দাবি তার। আমরা তাদের কাছে আনুষ্ঠানিকভাবে আমাদের এই প্রতিনিধি দল তারা গিয়ে এটা জমা দেবে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগকে নিষিদ্ধ গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। শনিবার বিকেল 3টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধারণ করে না। বাংলার মাটিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই। প্রধান উপদেষ্টা এমন বক্তব্যের নিন্দাও জানান তিনি। এ সময় নির্বাচন নিয়ে তালবাহানা মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন বক্তারা। প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন চায় খেলাফত মজলিস, যা 10 মাসের মধ্যেই সম্ভব বলে মনে করেন দলটির মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। এদিকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে থাকলেও দেশকে 4টি প্রদেশে ভাগ করার প্রস্তাবে আপত্তি জানিয়েছে লেবার পার্টি। আওয়ামী লীগকে স্বৈরাচার বানানোর পেছনে জাতীয় পার্টি ও অন্যান্য দোসরদের নিষিদ্ধের দাবিও জানায় দলটি। আর কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ জানান, আলোচনার মাধ্যমেই দ্রুতই ঐকমত্য সম্ভব। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। জাতীয় নির্বাচনের পূর্বে সংস্কার কমিশনের 166টি প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার টেবিলে জাতীয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে দ্বিতীয় দিনের মতো আলোচনা হয় খেলাফতে মজলিস ও লেবার পার্টির প্রতিনিধি দলের সঙ্গে। আলোচনা শেষে 166টি সুপারিশের 140টির সঙ্গে একমত খেলাফত মজলিস। দলটির মহাসচিব বলেন, 10 মাসের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন সম্ভব। গণপরিষদ নয়, অধ্যাদেশের মাধ্যমেই সংবিধান সংশোধন করতে হবে। গণহত্যার দায়ে বিচারের পূর্বে আওয়ামী লীগের নির্বাচনে আসার সুযোগ নেই বলেও জানান তিনি। আমরা বলছি, ফেসিবাদ এবং তার দোসর যারা, আগামী নির্বাচনে তারা আসার সুযোগ নাই। তাদের বিরুদ্ধে বিচার করতে হবে। বিচার করার পরে যদি প্রমাণিত হয় যে তাদের কেউ আসতে পারে, তখন দেখা যাবে। এটা এই মুহূর্তে সুযোগ নাই। এদিকে 166টি প্রস্তাবের 147টির সঙ্গে একমত লেবার পার্টি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে অবস্থান নিয়ে দেশকে 4টি প্রদেশে ভাগ করার বিরুদ্ধে দলটি। 4টা প্রদেশে বিভক্ত করার কথা বলেছেন। আমরা বলেছি যে এতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা হুমকির মুখে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
আমরা যে অবস্থায় আছে এই অবস্থায় থাকা দরকার এবং আমরা দেখেছি যে আমাদের একাধিকবার আমাদের 3 জেলা নিয়ে পার্বত্য জেলা নিয়ে সমস্যা হচ্ছে। এর আগে দ্রুতই সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে ঐকমত্য সম্ভব বলে জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা আশা করি যে আলোচনা শুধু আপনাদের সঙ্গে না, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এক ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে একাধিক গণমাধ্যমের মালিকানা থাকতে পারবে না। সাংবাদিকতায় প্রবেশ ন্যূনতম স্নাতক পাস এবং ন্যূনতম বেতন সরকারি কর্মকর্তাদের নবম গ্রেডের সমান হতে পারে, এমন 20টি সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেন কমিশন সদস্যরা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গত বছরের 18 নভেম্বর জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রদান করে গণমাধ্যম সংস্কার কমিশনের গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। প্রায় 1400 বেশি মতামত পর্যালোচনা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 20টি সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে কথা বলেন কমিশন প্রধান। একই কোম্পানি বা মালিকের অধীনে একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠান না রাখার সুপারিশ করেছে কমিশন। এক্ষেত্রে তারা ওয়ান হাউস ওয়ান মিডিয়ার সুপারিশ করেছে। ওয়ান হাউস ওয়ান মিডিয়া এর চাইতে বেশি হতে পারবে না, কারণ আপনারা দেখেছেন একই হাউস থেকে একাধিক টেলিভিশন চ্যানেল একই ধরনের খবর প্রচার করছে, একাধিক হাউস থেকে একই ধরনের পত্রিকা একাধিক খবর প্রচার করছে, একই ভাষায় দুটো দৈনিক পত্রিকা। আপনি মতামত কলাম দেখবেন কিংবা বিশ্লেষণ দেখবেন, গত কয়েকদিন আগেই যদি আপনি খুঁজে বের করেন দেখতে পাবেন যে বিশ্লেষণ হুবহু এক। তো দুটো কাগজ তাহলে দুই পত্রিকা কেন কিনবে পাঠক? সেখানে পাঠক কি পাচ্ছে? এবং এটা হচ্ছে বাজারের স্বচ্ছ প্রতিযোগিতাকে বিভ্রান্ত করার কৌশল। সাংবাদিকদের সুরক্ষার জন্য প্রবেশ পদে ন্যূনতম বেতন বিশেষ কর্মকর্তাদের মতো নবম গ্রেডে করার সুপারিশ করেছে কমিশন। একই সঙ্গে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক করেছে কমিশন। হ্যাঁ, আমরা শুধু সাংবাদিকদের যোগ্যতা না, সাংবাদিকের যোগ্যতা, সম্পাদকের যোগ্যতা, প্রকাশকের যোগ্যতা, তিনটাই বলেছি। রিপোর্টটা পেলেই পড়লেই বলতে হবে। আমরা বলেছি সাংবাদিকদের ন্যূনতম স্নাতক যোগ্যতা থাকতে হবে, কিন্তু তার সাথে আমরা আরো শর্ত জুড়ে দিয়েছি যে সাংবাদিকতা 1 বছর শিক্ষানবিশ হওয়ার পরেই সে সাংবাদিক হিসাবে পূর্ণ পাবে, তার স্ট্যাটাসটা হবে। বিটিভি, বেতার কিংবা বাসস সহ সরকারি গণমাধ্যমগুলোকে এক করে স্বায়ত্তশাসনের আওতায় জাতীয় সর্বোচ্চ সংস্থা ও স্বাধীন গণমাধ্যম করার সুপারিশ করা হয়েছে বলেও জানান কমিশন প্রধান। আশা করছি যে খুব দ্রুত। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সংস্কারের আশ্বাস দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে রাজধানীর রমনায় তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এবার 374 জন সাংবাদিক ও মৃত সাংবাদিকদের পরিবারকে 1,93,90,000 টাকা অনুদান দেওয়া হয়। জানান, বেতন ভাতা ঠিক থাকলে সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট করার প্রয়োজন হতো না। সাংবাদিকতা পেশাকে মানসম্মত করতে তথ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। বেতন বাধা থেকে শুরু করে যে নিয়মিত কার্যক্রম আছে, নিয়মিত কার্যক্রমকেই চালিয়ে নেওয়া। নিয়মিত কার্যক্রমের ক্ষেত্রে যেই ব্যবস্থার সুপারিশ সংস্কার কমিশন করেছে সেটা আমরা ফলো করার চেষ্টা করব। এছাড়াও এই পুরা সাংবাদিকতা ব্যবস্থাটাকে কিভাবে মালিক এবং সম্পাদকদের সাথে কথা বলে কিভাবে আরও সাংবাদিক মাধ্যম করা যায়, সাংবাদিক কল্যাণধর্মী করা যায় এবং যারা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ভিতর দিয়ে যে কাজগুলো চলমান আছে সেগুলোকে কীভাবে গতিশীল করা যায়, এটা আমার একটা চেষ্টা থাকবে।